আজকে আমি তোমাদের দশম শ্রেণীর যে ইতিহাস বোঝাবো সেটা হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায়। আর এই অধ্যায়টা হচ্ছে তোমাদের নাম, সেটা হচ্ছে যে 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক, বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউ এবং এসিকিউ আসবে, এবং তার সাথেও তোমাদের 4 নাম্বার এবং তোমাদের 8 নাম্বারের প্রশ্ন এসে থাকবে। হ্যাঁ, এর আগে আমি যে আগের চ্যাপ্টার শুরু করেছিলাম সেটা হচ্ছে ভারতের ইতিহাসের যে বৈশিষ্ট্য, এবং বেঙ্গল টেকনিক ইনস্টিটিউট আছে এবং কারিগরি শিক্ষা আছে, তাছাড়াও আমাদের সুভাষচন্দ্র বোস যে বোস ইনস্টিটিউট আছে, সেইগুলো আমি বাদ দিয়ে এসেছি। সেইগুলো আমি কিন্তু তোমাদের পরের কিছু ভিডিও শেষে ক্লাসটাকে আমি কভার করে দেব। আজকে তোমাদের যে 6 নম্বর অধ্যায় সেটা হচ্ছে 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, 3টা। এখানে আমরা দেখতে পাবো যে 20 শতকে কৃষক আছে, এই কৃষকের একটা বামপন্থী আন্দোলন, সেখানে আমরা শ্রমিকদেরও বামপন্থী আন্দোলন, এবং তাছাড়া আমরা দেখতে পাবো কৃষকদেরও। এখানেই তোমরা পড়বে আইন অমান্য আন্দোলন, এখানেই তোমরা পড়বে অসহযোগ আন্দোলন, এখানেই পড়বে তোমরা বঙ্গভঙ্গ, এখানেই পড়বে তোমরা বঙ্গভঙ্গের পর্যায়। এই চ্যাপ্টারটা দেখতে কয়েকটা পাতা এবং কয়েক টুকুর দেখলে কিন্তু এর ভিতরে অনেক কিছু জানা আছে। এখানে আমরা যেটা দেখব 1916 থেকে, যেটা আমরা লখনৌ চুক্তি থেকে শুরু করে 1900 টোটালি একেবারে জাতীয় কংগ্রেস পর্যায় পর্যন্ত যাব। 1916-তে লখনৌ চুক্তি, 1917 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন, এরকম পরপর 1919-এ আছে আমরা দেখতে পাবো যেটা কি মল্লি মিন্টো সংস্কারে আছে। এছাড়াও আমরা 1909 যেটা, এছাড়াও আমরা দেখতে পাবো পরপর এরকম বিভিন্ন ধরনের আছে। 1985 খ্রিস্টাব্দে যেটা আমরা দেখতে পাবো যে রাজনীতি যে বামপন্থী, কংগ্রেসের যে বামপন্থী, সেখানেও কেন আমরা দেখতে পাবো যে 1917 খ্রিস্টাব্দে একটা বিতর্কমূলক প্রশ্ন এসে থাকে যে বামপন্থী কংগ্রেসের জাতীয়তাবাদের উপর একটা টিকা, সেইটাও আমি তোমাদের বুঝিয়ে দেবো। আজকে আমরা দেখব যে 20 শতকে যে কৃষক শ্রমিক আন্দোলন বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে কৃষক আন্দোলনের থেকে কিন্তু শ্রমিক আন্দোলনের জোরালাটা ছিল একটু বেশি। তারপর আমরা দেখতে যাব যে স্বদেশী আন্দোলনের সময়, যেটা স্বদেশী আন্দোলন এর আগেও আমরা জানি, যেটা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই যে স্বদেশী আন্দোলন হচ্ছে, সেটাকে আমরা ভারতের তথা বাংলার একটা স্বদেশী আন্দোলন বলবো। এবং স্বদেশী আন্দোলনকে অনেকগুলো পর্যায়ে, মানে 3টে পর্যায়ে বিভক্ত করা হয়। একটা হচ্ছে স্বদেশী, একটা হচ্ছে বয়কট, এবং একটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ। প্রত্যেকটারই আমি পাঠ পরের ভিডিওতে, মানে যখন যেই রূপে ক্লাস হবে সেই রূপে তোমাদের বোঝানো হবে। এর আগে আমি জানিয়ে দিই যেটা হচ্ছে 16 অক্টোবর বা 30শে আশ্বিন বঙ্গভঙ্গ কার্যত যেটা শুরু করেন 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন, এবং 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়, এটা তোমরা সকলেই জানো। এরপর আমরা দেখতে পাবো স্বদেশী আন্দোলনের সময় থেকে শ্রমিক সংগঠন যেভাবে শক্তিশালী হচ্ছিল, কৃষক সংগঠন সেইভাবেই ছিল না। স্বদেশী আন্দোলনের সময় আমরা যেখানে দেখতে পাচ্ছি যে শ্রমিক আন্দোলনটা বেশি জোরালো হচ্ছে, সেখানে কিন্তু কৃষক আন্দোলনের সেই জোরালো আন্দোলনটা আমাদের চোখে পড়ছেন না। মোটামুটিভাবে বলা যেতে পারে যে এখানে কিন্তু জমিদারদের অধিকারটাই একটু বেশি ছিল। বলছে যে আবার কখনো কখনো সরকার বিরোধী হলো কলকারখানা, তারপরে মালিকদের শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে। শ্রমিকদের লক্ষ্য যখন হলো মালিক শ্রেণী, তখন কৃষকদের লক্ষ্য ছিল জমিদার, মহাজন ও শ্রমিক। আমি আগেই বলছি যে এই টপিকটা পড়ছি, এখানে শ্রমিকদের যতটা কার্যত ভূমিকা বেশি, সেখানে কৃষকদের তুলনায় সেটাও অনেক নিচুনীয় বা নিম্ননীয়, যেটা আমরা বলবো কম। এরপরে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে যে বামপন্থী আছে, সেটা কংগ্রেস বলতে গেলে আমরা এখানে দেখতে পাবো যে তখনকার দিনে কংগ্রেসের ভূমিকা কতটা মর্যাদা পেয়েছিল। 1901 যদি আমরা শেষের দিকে দেখি যে 20 শতাব্দীর একেবারে শেষে, সেখানে যদি আমরা দেখি 1985 থেকে, যেটা আমরা কার্যত কংগ্রেসের 1905 পর্যন্ত, সেখানে আমরা দেখতে পাবো 1905 থেকে শুরু করে, বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1985 খ্রিস্টাব্দে যে জাতীয় কংগ্রেস দেখি, সেখানে আমরা দেখতে পাবো কংগ্রেসের একটা বিশাল ভূমিকা আছে। সেখানে কংগ্রেসকে বাদ দেওয়া যাবে না। সেখানে যদি আমরা কংগ্রেসকে বাদ দিই, সেখানে আমরা দেখতে পাবো যে কংগ্রেসকে বাদ দিলে ভারত বিভিন্ন ক্ষেত্রে তার নানা সমস্যার সম্মুখীন হবে। এরপরে আমাদের যে টপিক সেটা আমরা ঢুকে যাব। বলছি যে চেঞ্চু উপজাতির বিদ্রোহ, প্রশ্ন আসতে পারে যে তোমাদের চেঞ্চু উপজাতির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়, সেটা হবে 1916 খ্রিস্টাব্দে। জব্বলপুরে ঝুম চাষে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বস্তার জেলার কৃষকরা 1910 খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা শুরু করে। 1914 খ্রিস্টাব্দে উড়িষ্যায় খোঁজ জাতি ও ছোটনাগপুরে
মুন্ডাদের টানা ভগৎ আন্দোলন গান্ধীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল এবং গণ আন্দোলনের সাথে রাজস্থানের কৃষকরা ঐক্যবদ্ধ হলে কংগ্রেস বৃহৎ গণ আন্দোলনের স্বার্থে কৃষকদের রূপ নেয়। এরপরে আমরা এখানে একটা দেখে নেব যে তিনকাঠিয়া প্রথা কি। সেখানে আমরা দেখতে পাবো যে 1917 খ্রিস্টাব্দে যেখানে গুজরাটের চম্পারণ জেলা আছে, সেই গুজরাটের চম্পারণ জেলায় আমরা দেখতে পাবো যে ইংরেজদের মানে সরকার নীল কর্মচারী মানে নীল সরকার আছে, সেই নীল সরকার কী করছে যে গুজরাটের যে মানে কৃষকদের আছে ওই কৃষকদের ওপরে নানাভাবে পীড়ন এবং তাদের ওপর দুর্নমনীয় শোষণ শুরু করছে এবং তাদেরকে বলা হয়েছিল যে জমিদারদের যে নিজস্ব জমি আছে সেই নিজস্ব জমিটি মানে একটা 20 ভাগের মধ্যে 3 অংশ নীল চাষ করতে হবে এবং সেই নীল চাষ করে সেইটাকে একটা নির্দিষ্ট দামে মানে যেটা নির্দিষ্ট দাম সেই নির্দিষ্ট দামে নীলকরদের বাজারে মানে নীলকরদের বিক্রি করতে হবে। সেই ব্যবস্থাকে আমরা বলবো তিনকাঠিয়া প্রথা বা তিনকাঠিয়া ব্যবস্থা। এরপরে তোমাদের দেখা যাবে সেটা হচ্ছে যে এই প্রথা অনুযায়ী আমরা দেখতে পাবো যে বিঘা প্রতি 20 কাঠা। আমি আগে বললাম যে প্রত্যেক বিঘা যে 20 কাঠা যদি মানে 20 কাঠার মধ্যে 3 বিঘা কিন্তু টোটালি চাষ করতে হবে। বলছে যে এখানে আমরা দেখতে পাবো যে কয়েকজন কংগ্রেস গান্ধীজির সঙ্গে যার নেতৃত্ব অনুগামী যেমন রাজকুমার শুক্লা, এছাড়াও রাজেন্দ্র প্রসাদ, যমুনালাল বাজাজ এইগুলো আছে নেত্রী। এবার আমরা দেখতে পাবো যে 1920 থেকে 20 খ্রিস্টাব্দে বলছে যেটা বিহারের দ্বারভাঙ্গা ও ভাগলপুরে নীল চাষিদের আন্দোলনের নেতা বলছে স্বামী বিদ্যানের অনুরোধ সত্ত্বেও কংগ্রেস নেতারা কৃষকদের এই আন্দোলনকে সক্রিয় সমর্থন করেনি। এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আমরা দেখতে পাবো যে এই প্রমুখ নেতারা 1920 খ্রিস্টাব্দে কিন্তু কংগ্রেসকে কোনোভাবেই সমর্থন করেনি। এরপরে আমরা দেখতে পাবো যে 1920 দশকে আন্দোলনের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ এই সময়কালকে বলে বামপন্থী সংগঠনের সুবর্ণ যুগ। তাহলে আমরা দেখতে পাবো যে বামপন্থী সংগঠনের যে সূচনা বা যে সুবর্ণ যুগ সেটা আমরা দেখতে পাবো কত না 1920 খ্রিস্টাব্দে যেটা হচ্ছে সেটা হচ্ছে বামপন্থী সংগঠনেরই একটা সুবর্ণ যুগ। এছাড়া এই সময় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ অনেক বেশি লক্ষ্য করা যায়। এই সময়টাতে আমরা দেখব যে বামপন্থী এবং কংগ্রেসের সংগঠনটা অনেক বেশি লক্ষ্য করা যায়। গান্ধীজি সর্বভারতীয় গণ আন্দোলনের স্বার্থে সঙ্গে যুক্তি করেন এবং অসহযোগ আন্দোলনে মতিলাল তোজওয়াত নামে উদয়পুরের এক মশলা ব্যবসায়ী গান্ধীজির প্রতিনিধি বলে নিজেকে পরিচয় দেয়, কৃষক আন্দোলনে যোগ দেন। এই সময় ইয়াকুব হাসানের নেতৃত্বে মালাবারে মোফলা বিদ্রোহ যেটা 1873 থেকে 1921 খ্রিস্টাব্দে, এটা একটা বলতে গেলে যে মোফলা বিদ্রোহ আছে সেটাকে আমরা একটা মুসলিম ধর্মীয় বিদ্রোহ বলে আখ্যায়িত করতে পারি। এর সঙ্গে ছিল জঙ্গি কৃষক আন্দোলন। তাছাড়া আমরা দেখতে পাবো 1921 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ প্রায় 1000 মোফলা বা মালাবারের মুসলিম কৃষকদের মৃত্যু গান্ধীজি মর্মাহত হয়েছিল। এই যে মোফলা বিদ্রোহ চলছে এই মোফলা বিদ্রোহে আমরা দেখতে পাবো যে গান্ধী মানে 1000 প্রায় মোফলা সহ যে মৃত্যু হচ্ছিল এখানে কিন্তু গান্ধীজি প্রতি মর্মভূত হয়ে পড়েছিল। তারপরে তো আমাদের দেখা যাবে যে 1920 দশকে বামপন্থী যেটা আছে সেই শক্তি কৃষক আন্দোলন সংঘটিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং 1922 খ্রিস্টাব্দে বামপন্থী নেতা মানবেন্দ্রনাথ রায় এখানে একটা আসে যে বামপন্থী আন্দোলনের নেতাকে সেটা আমরা দেখে নেব যেটা মানবেন্দ্রনাথ রায়। তিনি ইন্ডিয়ান ইন ট্রানজিশন অফ ওয়ার ডু ইউ ওয়ান্ট নামে 2টি পুস্তিকা, প্রশ্ন আসতে পারে যে মানবেন্দ্রনাথ রায় বামপন্থী কংগ্রেসের 2টি পুস্তিকার নাম লেখো, তখন তোমাদের হবে সেটা হচ্ছে একটা ইন্ডিয়া ইন ট্রানজিশন আর একটা হবে কি হোয়াট ডু উই বলছে কি ওয়ান্ট নামে 2টি পুস্তকা। গান্ধীবাদকে প্রতিক্রিয়াশীল শক্তি তীব্র হতাশাজনক বই প্রকাশ বলে মন্তব্য করে। মিস্টার রায়ের অনুগামী শ্রীপদ অমৃতারাঙ্গী, মুজাফর আহমেদ এবং সিঙ্গার ভেলু চেটিয়া দ্বৈত সংগঠনের উপর জোর দেন। গোয়া কংগ্রেসের অধিবেশন কখন হচ্ছে এরপর আমরা দেখতে পাবো যেটা গোয়া কংগ্রেসের অধিবেশন। অসহযোগ আন্দোলন, এখানে অসহযোগ আন্দোলন 1917 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো 6ই ফেব্রুয়ারি এই আন্দোলনটা তোমার স্থগিত হচ্ছে এবং 25শে ফেব্রুয়ারি এই আন্দোলনটাকে গান্ধীজি একেবারে প্রত্যাহার করছেন। এখানে যেটা দেওয়া হচ্ছে যে ভারতীয় সমালোচনামূলক কৌশলে নিয়ে ভেতরের বাইরের দলে উদ্যোগী নন, যথা একটা হচ্ছে কংগ্রেসকে চাপে রাখা এবং কংগ্রেসের প্রতিক্রিয়াশীল নেত্রীকে সরিয়ে বামপন্থী আদর্শকে জনপ্রিয় করে যাতে আগামী দিনে কমিউনিস্ট পার্টি সর্বভারতীয় নেতৃত্বের উপযোগী হইতে তাই বামেরা কংগ্রেসের সঙ্গে সংযোগ রেখে কৃষক আন্দোলন শক্তিশালী করতে সচেষ্ট হন। এখানে আমরা দেখতে পাবো যে বামেরা অ্যাকচুয়ালি কংগ্রেসের সঙ্গে যোগ দিচ্ছে এবং সেই আন্দোলনটাকে আরও যথাযথ শক্তিশালী হয় সচেষ্ট হয়, সেজন্য তারা তাদের উপর আরও বেশি নির্ভরশীল
করছে। 1923 খ্রিস্টাব্দে সিঙ্গার ভ্যালু মাদ্রাজে হিন্দুস্তান শ্রমিক কৃষক আন্দোলন গঠন করে 1923 খ্রিস্টাব্দে কোথায় মাদ্রাজে হিন্দুস্তান শ্রমিক কৃষক দল গঠন করে নিয়ে জাতীয় কংগ্রেসের শ্রমিক কৃষক শাখা রূপে কাজ করতে আগ্রহ দেখান। তিনি ভারতের প্রথম মে দিবস পালন করেন। প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট যে ভারতে প্রথম মে দিবস পালন করেন কে, তার নাম হবে সিঙ্গার ভ্যালু চেট্টিয়া। এটা হবে তোমাদের অ্যান্সার। আর আমরা সবাই জানি যে মে দিবস পালন হয় 1 মে, যেটা পালিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। 1926 থেকে 27 খ্রিস্টাব্দে রাজশাহী ও ময়মনসিংহ জমিদার ও মহাজন বিরুদ্ধে কৃষক আন্দোলন শুরু করেছিলেন বাম নেতা ধরণ গোস্বামী। এই যে 1900 যে বাম যেটা আছে সেটাকে শুরু করেছিল সেটা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে বাম নেতা ধরণী গোস্বামী। তিনি এই জন্য অবশ্যই পিসি যোশীর সহযোগিতায় ইয়ং কমরেডস লীগ একটা গঠন করেছিলেন। এরপর আমরা দেখতে পাবো 1929 থেকে 30 খ্রিস্টাব্দে। এখানে আমরা 1929 থেকে 30 খ্রিস্টাব্দে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল কি, বড় জমিদার বরগাদা ও প্রজাস্বত্বের বিরুদ্ধে একটা আন্দোলন। 1934 খ্রিস্টাব্দে জুলাই মাসে ভারতীয় কমিউনিস্ট সুযোগ তৈরি করে দেয় এবং 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস ও বাম নেতাদের নিয়ে জয়প্রকাশ নারায়ণ আচার্য নরেন্দ্রনাথ দেব গঠন করেন সমাজতন্ত্রী দল। আর এই উদ্দেশ্যটা ছিল কি, যে দলে না উদ্দেশ্য ছিল যে জমিদারি প্রথার উচ্চে যে জমিদারি আছে সেই জমিদারি থেকে প্রথাটাকে ভেঙে দেওয়া হবে। এটা একটা জমিতে কৃষকদের রায়তের সত্ত্বের স্বীকৃতি, মানে জমিতে কৃষকদেরকে আরও বেশি পরিমাণে রায়ত মানে যে অর্থ সেটা দিতে হবে, রায়তের সত্ত্বের একটা স্বীকৃতি। আর একটা আমরা দেখতে পাবো যে কৃষকের ঋণ মুকুব, মানে কৃষকদের যতটা ঋণে জালে জর্জরিত হয়ে পড়ছে সেখান থেকে তাদেরকে ঋণের মুকুব করা হবে। এরপর আমরা দেখতে পাবো কৃষকদের পরিশ্রমকে একটা পুনর্গঠন, মানে কৃষকরা যে পারিশ্রমিক করছে বা পরিশ্রম করছে সেটা তাদেরকে একটা পুনর্গঠনের দিক করছে। এরপরে আমরা যেটা দেখতে পাবো যে কিষাণ সভা, এটা আমরা আগেই জানি যে গঠিত হয়। তার প্রথম সম্পাদক নির্বাচিত হন অন্ধ্রে কংগ্রেস কৃষি নেতা এন.জি. রং। প্রথম সভাপতি নির্বাচিত হন বিহারের স্বামী সহজানন্দ সভাপতি। এইটা কি প্রথম সভাপতি নির্বাচিত হন 1936 খ্রিস্টাব্দে কিষাণ সভা। দুটো প্রশ্ন, একটা আসছে যে কংগ্রেস কৃষক নেতা যদি বলা হয় যে সেটা হবে কিন্তু এন.জি. রং, এবং তাছাড়াও প্রশ্নটা আছে যে কিষাণ সভার সর্বপ্রথম মানে সভাপতি কি, সেটা 1936 খ্রিস্টাব্দের স্বামী সহজানন্দ সরস্বতী। এটা ছিল তোমাদের আজকে যে বামপন্থী যেটা কৃষক আন্দোলনের সঙ্গে যে কংগ্রেসের সঙ্গে বামপন্থী যে মত পার্থক্য সেটা। এখানে আমরা আরও দেখতে পাবো যে যখন বামপন্থী আন্দোলনে খোলা হাওয়া প্রবেশ করছে এখানে কিন্তু তাদের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে, এবং এই অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার ফলেই আমরা দেখতে পাবো যে এখানে একটা বামপন্থী নতুন দিক কিন্তু উন্মোচন হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো যে বাঙালি বিপ্লবী দেখলাম যে মানবেন্দ্রনাথ রায়, এবং তাছাড়াও আমরা দেখতে পাবো কিছু মহাজির, যেখানে আমরা মোহাম্মদ আলী এবং মোহাম্মদ ইফাও এই আন্দোলনে যুক্ত হচ্ছে, এবং তারা ভারতের কমিউনিস্ট পার্টি, মানে যেটা তোমাদের পাঠ্য বই নেই এটা আমি আরও এক্সট্রা করে বলে রাখছি যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। এখানে যে দুজন মহাজির, একজন মোহাম্মদ আলী এবং মোহাম্মদ যেটা হাকিম, কিছু মহাজির, সেটা আমরা দেখতে পাবো যে ভারতের এই কমিউনিস্ট পার্টিটাকে কিন্তু তারা রাশি আর তাশখন্দে প্রতিষ্ঠিত করছেন। এটা ছিল তোমাদের একটা বামপন্থী আন্দোলন। আরও ডিটেলসে আছে যে বামপন্থী কংগ্রেসের, যেটা তোমাদের সিলেবাসে কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্সূচিভুক্ত নেই, যেটা তোমাদের ছিল আমি সেটা বলে দিয়েছি। এরপরে তোমাদের যেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক পর্যায়ে আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক পর্যায়টা আমি তোমাদের পরের দিন বোঝাবো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর এর হয়েছিল শুরু, সেটা তো আমি আগেই বললাম। এই পরের দিন যে 3টে পর্যায়, একটা হচ্ছে তোমাদের স্বদেশী পর্যায়, একটা তোমাদের হচ্ছে বয়কট পর্যায়, এবং একটা জাতীয় শিক্ষা পরিষদ, এই যে 3টি পর্যায় আছে। এবং বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে কৃষক আন্দোলনের যে পার্থক্য বা ফারাক সেটা আমি তোমাদের পরের দিন বুঝিয়ে দেবো।